চিঠিটা এসেছে ব্যোমকেশের কাছ থেকে। প্রায় 10-12 দিন হলো ব্যোমকেশ আর বৌঠান বেড়াতে গেছে শান্তিনিকেতনের দিকে। ঠিক বেড়াতে গেছে বললে ভুল হবে, আসলে ওখানে ওরা দুজন গেছে ব্যোমকেশের একটা কেসের বিষয়ে। আমি যেতে পারিনি, আমার একটা উপন্যাস শেষ করার তাড়া ছিল বলে। উফ, এই কয়েকটা দিন যে কি একঘেয়ে আর বিরক্তি সহযোগে কেটেছে সেটার বলার অপেক্ষা রাখে না। আর খাওয়া দাওয়া সেসব তো লাটে উঠেছে। যাই হোক, ওই চালে ডালে করে খেয়ে নিচ্ছি কোনো মতে দুবেলা। পুঁটিরাম মাসখানেকের ছুটি নিয়ে তার দেশে গেছে, তাই আমার এই দুর্যোগ। যাই হোক, এতদিন বাদে ব্যোমকেশের একটা চিঠি পেলাম। দেখি তো কি লিখেছে ভায়া। আমার প্রাণাধিক প্রিয় বন্ধু, আশা করি ভালো আছো। আমাদের অনুপস্থিতিতে তোমার মন যে বেজায় খারাপ সেটাও আমি জানি, এর জন্য আগেই আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আজকে একটা সুখবর দিতেই তোমাকে এই চিঠি লিখতে বসেছি। আমি যে কেসের কাজ হাতে নিয়ে এখানে এসেছিলাম সেটা শেষ। এখানে যেটাকে মানুষেরা রাতের বেলা ভূত ভেবে আতঙ্কিত হচ্ছিল সেটা আর কিছুই নয়, বরং একটা বিরল প্রজাতির বানর। তবে এর বিশেষত্ব হলো এটা ট্রেনিং প্রাপ্ত বানর। সে জানে কিভাবে মানুষের চোখকে ফাঁকি দিতে হয়। রাতের বেলা নিছক আনন্দ লাভের জন্যই এই বানর মানুষদের যত্রতত্র ভয় দেখাতো। কিন্তু এই বানর যে কোথা থেকে এলো সেটাই রহস্য। এখন সে বন দপ্তরের অধীনে বন্দী। পুলিশের ধারণা কোনো মাদারি বা ওই ধরনের লোকের কাছ থেকে পালিয়ে আসা বাঁদর এটা। যাকে সেসব কথা যাক, কাজের কথা এবার লিখি। আরেকটা কেস হাতে এসেছে, কিন্তু কেসটা একটু অন্যরকম। ওটার রহস্য বুঝতে হলে আমাকে 2-1 রাত একটা ভুতুরে জায়গায় কাটাতে হবে। কিন্তু তোমার বৌঠান আমাকে কিছুতেই থাকতে দিতে রাজি নন সেখানে। সুতরাং তার অনুরোধেই তোমাকে এই পত্র প্রেরণ। যত শীঘ্রই সম্ভব এই শান্তিনিকেতনে চলে এসো। আর এই শীতের শেষ সময় ঠান্ডা তো আছেই, সাথে একটু প্রকৃতির এক অপার্থিব শোভা উপভোগ করবে। আর তুমি তো জানোই আমি একেবারে বেরসিক একটা মানুষ, ও সব কাব্য রচনা আমার জন্য নয়। বস্তুত তুমি এখানে আসলে তোমার কলমও যে গান গাইবে তাতে আমার কোনো সন্দেহ নেই। তাহলে চিঠি আর দীর্ঘায়িত করছি না, শীঘ্রই সাক্ষাতের আশায় রইলাম। ইতি, তোমার প্রিয় বন্ধু। ব্যোমকেশের চিঠিটা পড়ে আমার মনটা নেচে উঠল। বৌঠানকে মনে মনে অসংখ্য ধন্যবাদ জানালাম। আমার ভ্রাতৃতুল্য এই বন্ধুটাকে ও ছাড়া আর কেউ সামলাতে পারে না। যাক, এই একঘেয়েমিটা কাটবে এবারে। দেখি ভায়াকে দ্রুত একটা টেলিগ্রাম করে দিই। আমি আগামীকাল সকালেই রওনা দেব। ট্রেনের টিকিট পেতে সমস্যা হবে না, আমার পরিচিত একজন আছে, তাকে বললে একটা টিকিট জোগাড় করে দিতে কোনো সমস্যা হবে না। ব্যোমকেশকে টেলিগ্রাম করা হয়ে গেলে আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিলাম। মনে যেন মুক্তির স্বাদ। না, আর দেরি নয়। পরের দিন পরিচিত মানুষটির দৌলতে একটা ফার্স্ট ক্লাস কামরায় জানলা লাগোয়া সিট পেয়ে গেছি। ট্রেনে উঠে মালপত্র রাখার পর ঘড়ি দেখলাম 6:45। ট্রেন ছাড়তে তখনও 15 মিনিট বাকি। জানলার কাঁচটা নামিয়ে দিলাম। শীতের হালকা কাঁপুনি তখনও চারপাশে লেগে আছে। বাইরে প্ল্যাটফর্মে অল্প কিছু লোকের আনাগোনা। চায়ের গরম ভাঁড়ে চুমুক দিতেই ট্রেনের বাঁশি বাজল। ব্যোমকেশদের ঠিকানায় পৌঁছাতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হলো। উফ, বড্ড দেরি করলো ট্রেনটা, একেবারে যাচ্ছে তাই। ওখানে পৌঁছতেই বৌঠান আমার কাছে ব্যোমকেশ বাবাজির বিরুদ্ধে নালিশে ঝাঁপি খুলে বসল। আমি ওর কথা মন দিয়ে শুনতে লাগলাম। আহ, তুমিও না। আরে ওকে একটু জিরিয়ে নিতে দাও, আগে কিছু খেতে দাও বেচারাকে। অনেক ধকল সহ্য করে এসেছে। চোখ আর মুখ বলে দিচ্ছে আমাদের অনুপস্থিতিতে তো খাওয়া দাওয়া একদম ভালো করে হয়নি। থাক না ব্যোমকেশ, বৌঠানকে বলতে দাও। আর বৌঠানের জন্যই তো আমার এখানে আসা। না ঠাকুরপো, দাঁড়াও, তোমায় আগে খেতে দিই। অনেক পরিশ্রম হয়েছে পথে।
তাছাড়া অনেকদিন তো তোমাকে আমি রেঁধে খাওয়াতেও পারিনি। আমার মনটা তাই জন্য কিন্তু বড্ড উদাস ছিল। এই বলে বৌঠান রান্নাঘরের দিকে চলে গেল। আর যা সব প্লেটে সাজিয়ে নিয়ে এলো তাকে এলাহি আয়োজন বললেও কমই বলা হয়। ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, পায়েস, মিষ্টি, একেবারে পুরো জামাই আদর। নাও ঠাকুরপো, চটপট খেয়ে নাও, অনেক বেলা হলো। বাবারে, এত সব আয়োজন! হ্যাঁ, তা এইসব কি আমার জন্যে? সেটা বলতে পারো ভায়া। তোমার এই বৌঠান তোমাকে এতদিন রান্না করে খাওয়াতে না পারার দুঃখ সুদে আসলে আনন্দে বদলাতে চাইছে। খেয়ে নাও, তারপর একটু ভাত ঘুম দিয়ে নাও, সন্ধ্যায় কথা হবে। আমি এখন একটু যাই, গড়িয়ে নি। এই বলে ব্যোমকেশ তার রুমে চলে গেল। আমি এদিকে কবজি ডুবিয়ে ঠাকুরপো আদর সারার পর রুমে গিয়ে নিদ্রা দেবীর শরণাপন্ন হলাম। আমার ঘুম ভাঙল সন্ধে 7টা নাগাদ। বাইরে এসে দেখলাম ব্যোমকেশ ও বৌঠান দুজনে গল্প করছে। আমি এসে বসতেই বৌঠান আমার জন্যে চা আনতে গেল। ব্যোমকেশকে এবার বললাম, ভায়া, এবার বলো তো ঘটনাটা কি? আমার মন তো একেবারে ছটফট করছে গো। আচ্ছা, একেবারে গোড়া থেকে শুরু করি। একটা লাইব্রেরি, তাকে কেন্দ্র করেই এই গল্প। কি সেই ঘটনা? বিশ্বভারতী থেকে মাত্র 10 মিনিট দূরে থাকা সেই লাইব্রেরিটির যেন সময়ের বুক থেকে উঠে আসা এক নিঃশব্দ স্মৃতি। প্রায় 50 বছর ধরে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন পাঠাগারের দেওয়ালে যেন জমে আছে জ্ঞানের সাথে সাথে রহস্যেরও স্তর। কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠলে পুরনো কাগজের গন্ধ আর ধুলো মলিন তাক জোড়া বই চোখে পড়ে। আর সেই বইয়ের মাঝেই লুকিয়ে আছে অদ্ভুত ঘটনাপুঞ্জ। ঠিক 2 সপ্তাহ অন্তর অন্তর একটি করে দামি পুঁথি অদৃশ্য হয়ে যায়। প্রথমে ব্যাপারটা কেউ আমল দেয়নি, ভাবা হয়েছিল হয়তো ভুলবশত কোথাও ছড়িয়ে রাখা হয়েছে। কিন্তু ধীরে ধীরে যখন চুরির ধারা নিয়মিত রূপ নেয়, তখন সন্দেহ ঘনীভূত হতে থাকে। পুঁথিগুলোর কোনো সাধারণ বই নয়, বিরল, বহু বছর পুরনো, অধিকাংশই মাত্র 1 বা 2 পাতার। কিন্তু ইতিহাস, সাহিত্য আর প্রাচীন সংস্কৃতির অমূল্য দলিল। সবচেয়ে বিস্ময়কর হলো, চুরি হওয়া পাণ্ডুলিপির জায়গায় পাওয়া যায় হুবহু নকল একটি প্রতিলিপি। নকলটি এতটাই নিখুঁত যে আধুনিক প্রযুক্তি না এনে পরীক্ষা করলে বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল। লেখা, কালি, কাগজের রং, এমনকি পাতার বর্ণাভিও প্রায় এক। শুধু যে বিষয়টা চোখে পড়ে তা হলো নকল পাণ্ডুলিপির পাতায় এক ফোঁটা মৃদু চন্দন গন্ধ, আর কাগজের কোণায় অদ্ভুত, প্রায় অদৃশ্য এক ক্ষীণ চিহ্ন, যেন কোনো প্রাচীন চিহ্ন বা শাঁখ চিহ্ন। লাইব্রেরির বৃদ্ধ লাইব্রেরিয়ান শশীভূষণ বাবুর ধারণা এটা নিতান্তই মানুষের কাজ নয়। তার দাবি, রাতে অনেক সময় তিনি শুনেছেন পাতা উল্টানোর শব্দ, কারণ নরম পায়ের চরণধ্বনি, যেন ছায়ার মতো কেউ ঘুরে বেড়াচ্ছে তাকের পর তাকের মাঝে। কখনো কখনো মনে হয় যেন হালকা বিষণ্ণ সুর ভেসে আসে দূর থেকে। রবীন্দ্রগান না প্রাচীন বৈদিক স্তোত্র বুঝতে পারা যায় না। তার দৃঢ় বিশ্বাস এটা কোনো প্রেতাত্মার কাজ, এমন কেউ যে এইসব বই আর পুঁথির প্রেমে পাগল হয়েছিল, আর মৃত্যুর পরও সে জ্ঞান রক্ষার দায়িত্ব ছাড়তে পারেনি। এই যে অবাস্তব! তোমার কি ধারণা এটা নিয়ে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘটনা এখানেই শেষ নয় ভায়া, আরও আছে? আচ্ছা, বলো তবে। এখানকার ওসি ভরতবাবু, এ কথা উনিই আমাকে জানিয়েছেন। তিনি মনে করেন যে আমি নাকি একমাত্র মানুষ যে কিনা এই কেসের সমাধান করতে পারবো। এখানকার গ্রামের ওই ভূতের রহস্য সমাধান করা দেখে ওনার নাকি আমার ওপর এক অগাধ আস্থা জন্মে গেছে। কিন্তু ব্যোমকেশ, তিনি তো নিজেই নিজের ঘটনাটার তদন্ত চালাতে পারতেন, তাহলে তোমাকে এভাবে কেসের সাথে জড়ানো কেন? সেটা আমারও প্রশ্ন ছিল। আমি প্রথমে ভেবেছিলাম আমার ওপর আস্থা থাকার দরুন তিনি কথা বলছেন, কিন্তু পরে ওনার সঙ্গে একটু একটু করে কথা বলতে জানতে পারলাম আসল কারণটা কি। সেই কারণটা কি ভায়া? ইতিমধ্যে বৌঠান আমাদের সবার জন্য চা আর গরম গরম আলুর চপ ভেজে নিয়ে এসে টেবিলে রাখলো। বুঝলাম বৌঠানও আমাদের কথোপকথনের অংশ হতে আগ্রহী। ব্যোমকেশ আবার কথা বলতে শুরু করলো।
চাকরি হারানোর ভয়, বুঝলে? ইন্সপেক্টর ভরতবাবু বেশ কর্মঠ, কিন্তু একটু ভীতু গোছের লোক বলেই মনে হলো আমার। ওনার ধারণা যে ব্যাপারটা ওনার উপর মহলে জানাজানি হলে ওনার চাকরি আর থাকবে না। উনি আমাকে বারবার অনুরোধ করেছেন এ কথা যেন আর কেউ না জানতে পারে। আচ্ছা, এবারে বুঝলাম। যদিও পুলিশের লোকেদের এতটা ভীতু প্রকৃতির হলে ঠিক মানায় না। দাসবাবুকেই দেখো, ওনার ভয়ে এখন অনেক চোর ডাকাত কিন্তু বিষম খায়। এক একজনের স্বভাব এক এক রকম হয়, সেটা নিয়ে আমাদের কিছু করার নেই। যাকে ওনার এই কেসের দৌলতে আমার এখানে আরো কটা দিন থাকা হয়ে গেল, আর সাথে তোমার এখানে এসে একটু অবসর কাটানোরও সুযোগ হলো। এই কথাটা ব্যোমকেশ ভুল বলেনি। এই কেসটা হাতে না আসলে আমার এখানে এসে প্রকৃতির এই অপরূপ শোভা উপভোগ করার কোনো সুযোগই হতো না। ব্যোমকেশরা যে বন বাংলোয় উঠেছে সেটি নিঝুম প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক স্বর্গ। চারিদিকে ঘন শালপিয়ালের বন, দূরে দূরে লাল মাটির পথ, আর পাখির কোলাহলে সকাল যেন উৎসব হয়ে ওঠে। বাংলোটির সামনে ছোট একটি বাগান, সেখানে বুনো ফুলের মিষ্টি গন্ধ বাতাসে ভাসে। রাত হলে জোনাকিরা আলো জেলে দেয় রহস্যময় আবহ। একজন কেয়ারটেকার আছে, চুপচাপ দায়িত্বশীল, সবকিছু নিখুঁতভাবে দেখাশোনা করে। তার মুখে পুরনো দিনের গল্প আর চোখে যেন লুকোনো সতর্কতা। শান্ত পরিবেশের মধ্যেও হালকা রহস্যের ছায়া ভাসে, যেন প্রতিটি গাছপালা নীরবে কোনো গুপ্ত কথা বলছে। রাতে আর কেস নিয়ে আলোচনা হলো না। আগের কেসটার গল্প শুনতে শুনতেই সময় কেটে গেল। রাতের খাওয়া সেরে আমি নিজের ঘরে চলে গেলাম। দেখলাম ব্যোমকেশ এখানেও বই নিয়ে এসেছে। ওকে জিজ্ঞেস করলাম কি বই পড়ছে। সাথে কয়েকটা বিলিত কাব্যের বই এনেছিলাম, সেগুলোরই একটু সদ্ব্যবহার করছি আর কি ভাইয়া। আমি ঘুমোতে চলে গেলাম। অতটা ভাত ঘুম দেওয়ার পরেও এখন বিছানায় দেহ ফেলতেই নিদ্রাদেবী চোখে ভর করল। সকালে ঘুম ভাঙল বেশ দেরিতে। সকালে উঠে দেখলাম ব্যোমকেশ বই পড়ছে আর বৌঠান রান্না করে। আমি বসার ঘরে আসতেই বৌঠান যা নিয়ে এলো। আমি ব্যোমকেশকে বললাম, তা ব্যোমকেশ, এখন ওই কেসটার ব্যাপারে কি করবে ভাবছো? তা এখনো ঠিক করিনি। আজকে আগে আমাদের কেয়ারটেকারকে দিয়ে ভরতবাবুকে ডেকে পাঠিয়েছি। উনি বিকেলে আসবেন, ওনার সাথে আরো একবার ভালো করে কথা বলা দরকার। আচ্ছা, বুঝলাম। কিন্তু একটা কথা বলো তো আমায়, শেষ পুঁথিটা কবে চুরি গেছে? আজ থেকে বোধহয় 5 দিন আগে। হ্যাঁ, ঠিক বললাম, হ্যাঁ হ্যাঁ, 5 দিনই হচ্ছে। আর কেসটা নিয়ে আলোচনার সুযোগ হলো না। সকালটা আমরা তিনজন বনবাংলো সংলগ্ন জঙ্গল আর মালভূমি পাহাড়গুলি দেখতে গেলাম। অপূর্ব দৃশ্যের সমাহার, চোখ একেবারে জুড়িয়ে যায়। শীতের শেষে শান্তিনিকেতন যেন নতুন রূপে সেজে ওঠে। সকালবেলার মৃদু রোদ কুয়াশা ভেদ করে লাল মাটির পথে সোনালি আলোর ছটা ছড়িয়ে দেয়। শিমুল পলাশের আগুন রঙা ফুলে চারিদিকে রাঙা হয়ে ওঠে, যেন প্রকৃতি নিজেই উৎসবের সাজ পড়ে আছে। শালপিয়ার গাছের পাতায় হালকা সবুজের ছোঁয়া, মাঠের ঘাসে শিশির ঝিলমিল করে ওঠে। দূর থেকে ভেসে আসে বাঁশির সুর, রবীন্দ্রসঙ্গীতের মধুর ধ্বনি, বাতাসে বসন্তের গন্ধ, শান্ত নির্মল, মন ছুঁয়ে যাওয়া। পথের ধারে ছাতেম ফুলের মিষ্টি সুবাস। বাড়ি ফিরলাম দুপুরে 1টা নাগাদ। খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে নেব ভাবছি, কারণ 4টে নাগাদ ইন্সপেক্টর সাহেব আসবেন। হ্যাঁ, হলোও তাই। বিকেল 4:30 নাগাদ ভরতবাবু এলেন আমাদের বনবাংলোতে। আসুন ভরতবাবু, বসুন, শান্ত হয়ে বসুন। আপনার জন্য কফি করতে বলেছি। কফি নার্ভকে সজাগ করে। আগে কফি পান শেষ করুন, তারপর আপনার কাছে বিষয়টা সম্পর্কে কিছু কথা জিজ্ঞেস করব। কফি পান শেষে ব্যোমকেশে বলতে শুরু করলো, হ্যাঁ ভরতবাবু, এবার কাজের কথায় আসি। হ্যাঁ বলুন ব্যোমকেশবাবু, কি জানতে চান? আচ্ছা, আপনি যে পুঁথি চুরি যাওয়ার কথা বললেন, তো সেগুলো বোঝা গেল কেমন করে? আসলে ব্যোমকেশ, বিষয়টা প্রথমে এতটা গুরুত্ব দিয়ে কেউই দেখেনি, কিন্তু যখন লাইব্রেরিয়ান শশী লক্ষ্য করলো বইয়ের তাকে থাকা বইগুলির আগের রূপের থেকে একটু আলাদা দেখতে লাগছে, তখন বইগুলো নিরীক্ষণ করে ওই ব্যাপারটা বুঝতে পারে। উনি এই বিষয়ে বিশেষজ্ঞ?
কারণ আপনার কথা শুনে প্রথমবার মনেও হয়েছিল যে নকল যে পুঁথি রেখে দেওয়া হচ্ছে সেগুলো নাকি হুবহু আসলের মতো। তাহলে ওই লাইব্রেরিয়ানের চোখে বিষয়টা ধরা পড়লো কেমন করে? ও বহু বছর ওই লাইব্রেরিতে কাজ করছে, ওর চোখে সবই ধরা পড়ে। তবে ওর ধারণা যে এটা নাকি কোনো প্রেতের কাজ। তবে আমিও কথায় কান দিইনি। আমার ধারণা এটা কোনো সুচতুর চোরেরই কাজ। আমি আর শশী ছাড়া আর কেউ জানে না বিষয়টা, কারণ ব্যাপারটা জানাজানি হয়ে গেলে এই শেষ বয়সে এসে আমার চাকরিটা চলে যাবে। অর্থাভাব না হলেও সম্মানটা একেবারে মাটিতে মিশে যাবে ব্যোমকেশবাবু। ভয় পাবেন না ভরতবাবু, আমি কেসটা হাতে নিচ্ছি। তবে আমায় বলুন তো, ওই লাইব্রেরিতে পাহারার কি ব্যবস্থা আছে? হ্যাঁ, পাহারা বলতে তো দুজন সকালে থাকে আর দুজন রাতে। এই পাহারাদার কি সবাই স্থানীয়? না না, কেউই স্থানীয় নয়, এখান থেকে 2-3 স্টেশন দূরে থাকে সব। আচ্ছা বেশ, ঠিক আছে ভরতবাবু, আগামীকাল সকাল 10টায় কি একবার লাইব্রেরিটায় যাওয়া যাক? হ্যাঁ, আলবাত হবে। কিন্তু ব্যাপারটা যেন পাঁচ কান না হয় ব্যোমকেশবাবু। আসলে এখানের ওই ভুতুড়ে বানর রহস্য সমাধান করার পরে অনেকেই আপনার নাম জেনে গেছে। তাই যদি সম্ভব হয় আপনার নামটা একটু বদল করে নেবেন দয়া করে। আমি যথাসাধ্য গোপনীয়তা বজায় রাখবো ভরতবাবু, আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। দেখলাম ভরতবাবুর মুখে একটা হাসি। বুঝলাম ব্যোমকেশের কথায় তিনি বেশ আশ্বাস লাভ করেছেন। লোকটাকে দেখে বুঝলাম ওনার কথাবার্তা খুব মার্জিত, প্রতিটা বিষয়ে একটা সাবধানী ভাব আর মনে একটা ভয়ের ছায়া। তবুও তিনি যেন খুব সন্তর্পণে কথা বলছেন। তিনি যে নিতান্তই বড্ড ভীতু তাতে সন্দেহ নেই। ব্যোমকেশের সাথে কথা শেষ করে তিনি সবে উঠতে যাবেন, ঘরে চা আর বেগুনির ট্রে হাতে বৌঠানের প্রবেশ। দেখলাম ব্যোমকেশ বৌঠানের সাথে ভরতবাবুর পরিচয় করিয়ে দিল। তার মানে উনি প্রথম যেদিন এসেছিলেন সেদিন পরিচয় পর্ব সমাপ্ত হয়নি। এবার 2-4 কথার পরেই ভরতবাবু বিদায় নিলেন। আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কি বুঝছো বিষয়টা? আমার মনে হচ্ছে এ চোর বই বিক্রি বা টাকার জন্য করছে না, সে খুঁজছে কিছু, সম্ভবত কোনো গোপন সংকেত বা হারানো রহস্য যা এই প্রাচীন পুঁথিগুলোর পাতার ভেতর লুকানো। 2 সপ্তাহের ব্যবধানটা হয়তো তার বিশ্লেষণ বা পূর্ণ লিখনের সময়। হয়তো সে কোনো গবেষক অথবা এমন কেউ যে সত্যকে প্রকাশ করতে ভয় পাচ্ছে। এটা প্রাথমিক অনুমান, কিন্তু সঠিক সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাবে না। আরও একটা প্রশ্ন থেকে যায়, বুঝলে? কি প্রশ্ন? রাতে তো ওখানে পাহারা থাকে, তাহলে এত সহজে কেউ ভেতরে ঢুকছে কেমন করে? দেখো ভায়া, রাতের বেলা পাহারা দেওয়ার কাজ কোনো পাহারাদার আদৌ ঠিক করে কিনা জানা নেই। তোমার অনুমান হয়তো ঠিক, কিন্তু ঘটনাস্থলে গিয়ে একবার ভালো করে পর্যবেক্ষণ করা দরকার। ঠিক তাই। তাহলে এখন করণীয়? আচ্ছা, কটা বাজছে? এই তো সবে সন্ধে 6:30। না, চলো এখনই বেরোতে হবে, তোমায় একটা দারুণ জায়গায় নিয়ে যাবে। আমরা কোথায় যাচ্ছি? অত প্রশ্নের কি আছে ভাইয়া, চলোই না, গেলেই বুঝতে পারবে। নাও, ঝটপট তৈরি হয়ে নাও। আচ্ছা, আপনার হুকুম শিরোধার্য। আমরা মিনিট 15-র মধ্যে তৈরি হয়ে নিলাম। হাঁটা পথেই যাব, যদিও কোথায় যাচ্ছি তখনও জানতাম না। ইতিমধ্যে সন্ধ্যা নেমেছে বনবাংলোর চারপাশে, যেন আলো অন্ধকারের নরম সীমানায় পৃথিবী একটু থমকে গেছে। পশ্চিম আকাশে সূর্যের শেষ রক্তিম ছটা গাছের মাথায় আগুনের রেখা এঁকে মিশে যাচ্ছে বনের গাঢ় সবুজে। বাতাসে আছে কুসুম ও শ্যাওলার গন্ধ, যেন প্রকৃতি দিনের ক্লান্তি ধুয়ে নিচ্ছে নিজের নিঃশব্দ নিঃশ্বাসে। দূরে পাখিরা শেষবারের মতো ডাকছে, কিছুটা ক্লান্ত, কিছুটা বিদায়ী সুরে। বাংলোর জানালার কাছে আলো জ্বলে উঠতেই যেন বন আরও গম্ভীর হয়ে ওঠে, ঠিক যেন রাতের আগে প্রকৃতি নিজের চাদরটা একটু শক্ত করে জড়িয়ে নিচ্ছে। পাতার ফাঁক দিয়ে মৃদু হাওয়া এসে দেওয়ালে ছায়ার খেলা শুরু করে। কখনো তা মানুষের মুখের মতো, কখনো বন্যজন্তুর ছায়ার মতো ভেসে ওঠে। মনে হয় এই সময়টা বনের, মানুষ এখানে শুধু অতিথি, আর প্রকৃতি
নিজের নীরব রাজ্যে ডুবে আছে এক গভীর জাদুকরী ধ্যানের ভেতর। প্রায় মিনিট 15 হাঁটার পরে দেখলাম আমরা একটা বাজার এলাকায় এসে উপস্থিত হয়েছি। সন্ধে 7টার পরেও দেখলাম অনেক মানুষ এখানে ভিড় করে রয়েছে। বাজারটাই যেন এখানে মানব সভ্যতার শেষ আগুন। বাজারের পুরনো এক গলির শেষ প্রান্তে আছে এক রহস্যময় দোকান, রূপান্তর হাট। বাইরে থেকে দেখলে মনে হবে ধুলো মাখা এক পোশাকের দোকান, কিন্তু ভেতরে ঢুকলেই যেন অন্য এক জগতে পা রাখা। দরজা ঠেলে ঢুকতেই হালকা ঘণ্টার ধ্বনি বাজে, আর চোখে পড়ে দেওয়াল জোড়া পরিপূর্ণ হয়ে রয়েছে রঙিন মুখোশ, রাজা, জোকার, জাদুকর, ভূত, এমনকি ভিন গ্রহবাসীর মুখ, এইসব দিয়ে। কাঠের আলমারিগুলিতে ঝুলছে 100 রকম পোশাক, রাজার মখমলি পোশাক, গোয়েন্দার লম্বা কোট, বীর যোদ্ধার বর্ম, আর ঝলমলে রূপকথার রাজকন্যার গাউন। এক কোণে টেবিলে সাজানো আছে কৃত্রিম গোঁফ, দাড়ি, চুলের উইক, টুপি, লেন্স আর নানা সাজসজ্জার সরঞ্জাম। বাতাসে ভেসে বেড়ায় পুরনো কাপড় আর সস্তা সুগন্ধির গন্ধ, কিন্তু তার সঙ্গে মিশে থাকে এক রহস্যময় আনন্দ। দোকানের মালিক মিস্টার রহিম চশমার আড়ালে জল করা চোখে বলেন, এখানে শুধু পোশাক নয়, পরিচয়ও বদলে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে পোশাক ভাড়াও নেওয়া যায়, তাও খুবই স্বল্প দামে। মঞ্চ নাটক, স্কুলের অনুষ্ঠান কিংবা বন্ধুবান্ধবের মজার পার্টি, যে কারো জন্যেই কিছু না কিছু মেলে। প্রতিদিনই কেউ না কেউ নতুন সাজে ফিরে যায়, যেন নিজের মধ্যেকার গোপন চরিত্রকে জাগিয়ে তোলে। রূপান্তর হাট শুধু দোকান নয়, এক জাদুকরী অভিজ্ঞতার ঠিকানা। বুঝলাম ব্যোমকেশ নিজের পরিচয় গোপন রাখার স্বার্থে এই দোকান থেকে ছদ্মবেশের সরঞ্জাম ভাড়া নিতে এসেছে। রহিম মিয়া, দেখাও তো একটা জব্বর দেখে উকিলের পোশাক আর একটা সাধারণ বেয়ারার পোশাক। ব্যোমকেশের কথা মতো রহিম মিয়া বহু অন্য পোশাক ঘেঁটে একটা উকিলের পোশাক আর একটা বেয়ারার পোশাকের মতো ছাপোষা ময়লা পোশাক বের করলেন। ভায়া উকিলের পোশাকটা আমাকে পরে দেখতে বলল, আর নিজে পরল বেয়ারার পোশাক। দুজনেরই গায়ে মোটামুটি ঠিক বসেছে পোশাক দুটো। এরপর ও বেছে নিল কিছু জোড়া গোঁপদাড়ি আর চোখের মনির রং বদলানো লেন্স। সবকিছুই সে ভাড়া নিল 5 দিনের জন্য। এত কিছু পোশাকের সর্বমোট 5 দিনের ভাড়া পড়ল মাত্র 120 টাকা। ফেরার পথে আমরা একটা হাতে টানা রিক্সা করে বাড়িতে এলাম। কেসটা নিয়ে আর সেভাবে ওর সাথে কথা হলো না। এবার আবার কালকের অপেক্ষা। সকাল 10টা নাগাদ যেতে হবে ওই লাইব্রেরিতে। যদিও আজকে রাতে তেমন ঘুম আসছে না, কয়েকটা কবিতা লিখবো এমনই মন বানিয়ে ঘরে গেলাম। পরদিন সকালে ঘুম ভাঙলো ওই 7:30 নাগাদ। দেখলাম ব্যোমকেশ নেই। বৌঠান একা বসে চা পান করছে। আমাকে আসতে দেখে বলল, বসো ঠাকুরপো, তোমার জন্য চা করে আনি। সে তো না হয় হলো, কিন্তু তোমার কর্তা বাবুটি কোথায়? তিনি তো প্রাতঃভ্রমণে গেছেন, এই তো ফিরবেন, আর কিছুক্ষণের মধ্যেই ফিরবেন। দেখলাম এখানেও খবরের কাগজ আসে। টেবিলে রাখা কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলাম। একটা খবরের দিকে আমার চোখ আটকালো। গতকাল সন্ধ্যায় বীরভূমেরই মামা ভাগ্নে পাহাড়ের নিচ থেকে গ্রেফতার হয়েছে 2 জন চোরাচালানকারী। তাদের কাছ থেকে মিলেছে বেশ কিছু পুরাতন মূর্তি, প্রাচীন স্থাপত্যের অংশ, পুরনো পাণ্ডুলিপির পাতা ও কয়েকটা পুরনো তাম্র মুদ্রা। পুলিশের অনুমান এগুলো তারা কোনো এজেন্টের মাধ্যমে বিদেশে বাজারে বেশি দামে বেচতে চেয়েছিল। আমি খবরটা পড়ে মনে মনে ভাবলাম, এটার সাথে কি লাইব্রেরির পুঁথি চুরির কোনো যোগ আছে? কথাটা ব্যোমকেশের সামনে তুলতে হবে। ও ফিরল প্রায় 1 ঘন্টা বাদে। আমি একটু আশ্চর্য হলাম ওর এই দেরিতে। বললাম, কি গো, এত দেরি করলে? ওখানে যেতে হবে তো, 9টা তো বাজতে যায়। হ্যাঁ, যাবো তো, হাতে তো 1 ঘন্টা আছে। না, কিন্তু ছদ্মবেশ ধরতে হবে যে, তাতে তো অনেক সময় লাগবে। তার কাজ কখন হবে? ধুস, এখন কে ছদ্মবেশ ধরবে? ওমা, কাল যে অত কিছু ভাড়া করলে, অত সব যে কিনলে, সেগুলোর কাজ কি তাহলে? ও, ওগুলো ওগুলো তো কাজে লাগবে, অবশ্যই লাগবে, কিন্তু আজকে আর এখন লাগবে না, পরে কাজে লাগবে। ওমা, আমি যে ভেবেছিলাম তুমি এখন ওই জায়গায় পরিচয় গোপন করে যাবে। কেন এমন মনে হলো কেন? অফিসার যে বললেন তোমাকে নাকি এখানে অনেকে চিনে গেছে। আরে না না না, সেরকম কিছু না।
এখানে অনেকে নামটা শুনেছে, তবে সেইভাবে কেউ দেখেনি। যারা দেখেছে তারা অন্য জায়গার লোক, তাদের সান্নিধ্যে আসার সম্ভাবনা কম। তাই এখানে অত ছদ্মবেশ ধরা দরকার নেই। বেশ, বুঝতে পারলাম। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি। কি কথা? এই নাও, আজকের কাগজটা দেখো, তৃতীয় পাতার বাম দিকের শেষ খবরটা। কই দাও তো দেখি, কি খবর? আমি ব্যোমকেশের কাছে খবরের কাগজটা দিয়ে দিলাম। ও খবরটা পড়তে শুরু করলো। দেখলাম ওর ভ্রুতে মৃদু কুঞ্চন দেখা দিল। আমার দিকে ফিরে বলল, আমাদের দেশ ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ। এখানে হাজার বছরের পুরনো সভ্যতার চিহ্ন, মূর্তি, পাথরের খোদাই, পাণ্ডুলিপি, তাম্রলিপি, অলংকার, মুদ্রা ইত্যাদি এখনো পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয়, এই অমূল্য প্রত্নসম্পদ আজ বিদেশে অবৈধভাবে পাচার হচ্ছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের এই চোরাচালান একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের মাধ্যমে পরিচালিত হয়। সাধারণত স্থানীয় দালাল বা ভুয়া প্রত্নতত্ত্ব সংগ্রাহকরা প্রথমে গ্রামের বা মফস্বলের প্রাচীন মন্দির, মঠ বা ব্যক্তিগত সংগ্রহ থেকে এই বস্তুগুলি সংগ্রহ করে। এরপর এগুলি গোপনে শহরে আনা হয় এবং বিভিন্ন অবৈধ পথ, বন্দর, বিমানবন্দর বা সীমান্ত পথে বিদেশে পাঠানো হয়। কখনো কখনো আর্ট গ্যালারি বা পুরাতন সামগ্রীর দোকানের আড়ালে এই চালান হয়। আচ্ছা, বিদেশি ব্যবসায়ী বা সংগ্রাহকরা অনলাইন বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এই চক্রের সঙ্গে যুক্ত থাকে। বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপ ও আমেরিকার কিছু বাজারে এই ধরনের প্রত্নবস্তুর চাহিদা অনেক বেশি, তাই দামও চড়া। এর ফলে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রমাণ ও গবেষণার উপাদান বিদেশে চলে যাওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম সেই সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া অবৈধ লেনদেনের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে। এই প্রবণতা রোধে প্রশাসনের কঠোর নজরদারি, আইন প্রয়োগ ও সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। আমাদের সকলের দায়িত্ব জাতীয় ঐতিহ্যকে রক্ষা করা ও বিদেশে এর অবাধ পাচার বন্ধ করা। ধুর বাবা, এত বড় জ্ঞান করব বক্তৃতা আমি শুনতে চাই না। যা বাবা, লেখক হয়ে তুমি বক্তৃতা শুনতে রাজি নও বন্ধু? চমৎকার। তাহলে তুমি কি শুনতে চাও? আরে দেখলে না, যারা গ্রেফতার হয়েছে তাদের কাছে পুরনো পুঁথির কিছু পাতা পাওয়া গেছে। ওটার সাথে এই লাইব্রেরির যোগ নেই তো? দিল্লি এখন অনেক দূরে, অত দূর ভেবো না। চলো তৈরি হয়ে নাও, ভরতবাবু এক্ষুনি আসবেন। আমি এত জরুরি একটা জিনিস ব্যোমকেশকে দেখালাম, আর ও কিনা হেলায় উড়িয়ে দিল ব্যাপারটা। মনে মনে বেশ রাগ হলো। ওকে আর কিছু বললাম না, নিজের ঘরে গিয়ে তৈরি হয়ে নিলাম। কিন্তু রাগ করে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। তৈরি হয়ে এসে দেখলাম বউঠান আমাদের জন্য জল খাবার করেছে। গরম গরম লুচি, বেগুন ভাজা আর সাদা আলুর তরকারি, আর ব্যোমকেশের আনা গরম গরম মাখা সন্দেশ। মনটা ভালো হয়ে গেল। ঠিক 10:05 বাংলোর সামনে একটা জিপ থামার শব্দ পেলাম। ভরতবাবু এসেছেন। উনি আর জিপ থেকে নামলেন না, আমরাই নিচে গেলাম। এখান থেকে ওই লাইব্রেরিটা প্রায় 20 মিনিট গাড়িতে। চারপাশের শোভায় আবার মুগ্ধ হলাম। মন থেকে একটাই স্বর বার হয়ে আসছিল, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে এখানে ছিলাম আমি। আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সাহারা। আমার সামনে বসে আছো তুমি, সবুজ শ্যামল শান্তি, সেই চোখে তোমার বনলতা সেন। আমরা ওখানে পৌঁছে দেখতে পেলাম একটা জীর্ণ বাড়ি, তার সামনে একটা লোহার গেট। একজন পাহারাদার গোছের লোক দরজা খুলে দিল। আমরা ভিতরে প্রবেশ করলাম। জমিটার এক কোণে দাঁড়িয়ে আছে এক পুরনো লাইব্রেরি, 2 তলা ইটের সমান। সময়ের ছোঁয়ায় যার গায়ে লেগেছে ধুলো মাখা ইতিহাসের রং। প্রবেশদ্বারে পুরনো কাঠের দরজা, যেটা ঠেললেই কড়কড়ে শব্দ করে ওঠে, যেন অতীতের কোনো গোপন কথা বলছে।
ভেতরে ঢুকলেই নাকে আসে পুরনো কাগজের গন্ধ। সে গন্ধে মিশে থাকে সময়, মানুষ আর জ্ঞানের এক আশ্চর্য মায়া। নিচতলায় সারি সারি তাক, ধুলো জমে যাওয়া মোটা মোটা বই, যেগুলোর পিঠে সোনালি হরফ মলিন হয়ে গেছে। কোণের টেবিলে হয়তো পড়ে আছে কারো রেখে যাওয়া চশমা বা কোনো ছেঁড়া কাগজের টুকরো। উপরের তলায় রয়েছে আরও বিরল সংগ্রহ, হাতে লেখা পুঁথি, তাম্রলিপি আর কিছু মলাটবিহীন পাণ্ডুলিপি, যেগুলো এখন সময়ের ক্ষয়ে ভঙ্গুর হয়ে উঠেছে। একসময় যেসব মানুষ এই লাইব্রেরি ঘিরে দিন কাটাতেন, এখন তারা হারিয়ে গেছেন। দেওয়ালের রং উঠে গেছে, জানালার কাঁচ ফেটে গেছে, আর ছাদের কোণে ঝুলছে মাকড়সার জাল। বৃষ্টির দিনে ছাদ চুইয়ে জল পড়ে, পুরনো বইগুলোর পাতায় ছোপ পড়ে যায়। রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই জ্ঞানের ভাণ্ডার। তবুও প্রতিটি তাক, প্রতিটি বই যেন চুপচাপ গল্প বলে, মানুষের কৌতূহল, চিন্তা আর সময়ের ইতিহাসের। যদি কেউ আজও সেখানে কিছুক্ষণ বসে থাকে, তবে শুনতে পাবে পাতার শব্দে মিশে থাকা অতীতের নিঃশ্বাস। হয়তো এই লাইব্রেরি আর আগের মতো প্রাণবন্ত নয়, কিন্তু তার নিস্তব্ধতায় লুকিয়ে আছে জ্ঞানের অমর আলো, যা আজও নিভে যায়নি। আচ্ছা ভরতবাবু, এখানকার গ্রন্থাগরিক শশীবাবু কই? উনি মনে হয় দোতলায় লেখালেখির কাজে ব্যস্ত। ও, তবে চলুন, আগে ওনার সাথে কথা বলা দরকার। উনি তো আসল পরিচয় জানেন মনে হয় আমার, তাই তো? হ্যাঁ, আসুন ব্যোমকেশবাবু আর অজিতবাবু। উপরের একটা ঘরে উঠে দেখলাম একটা অতি মৃদু আলো জ্বলছে। সেখানেই বসে এক বৃদ্ধ কী সব যেন লিখছেন। উনি শশীবাবু। ঘরে ঢুকেই দেখলাম ব্যোমকেশের ভ্রুতে একটা কুঞ্চনের উদ্ভব হলো। কেন হলো তা আমি ঠিক করে বুঝতে পারলাম না। এই যে শশীদা, বাইরে এসো, দেখো কারা এসেছে। সেই তোমাকে যে গোয়েন্দাবাবুর কথা বলেছিলাম না, তিনিও তার সহযোগী এসেছেন। আমাদের ভালো করে নিরীক্ষণ করে নিয়ে বাইরে এলেন শশীবাবু, বয়স 60-এর কোঠায়। আপনি সেই উনি, মানে ওই গোয়েন্দা মিস্টার বক্সি? হ্যাঁ, আমি। তবে হ্যাঁ ভরতবাবু, আমি গোয়েন্দা নই, সত্যান্বেষী মাত্র। আচ্ছা বলুন, আপনি কি জানতে চান? দেখলাম শশীবাবুর মুখে একটা বিচলিত ভাব। তিনি যেন স্পষ্টতই কিছু গোপন করতে চান। ব্যোমকেশ নির্বিকার। সে এবার শশীবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে চুরিটা হচ্ছে? ব্যোমকেশের প্রশ্নে শশীবাবু একটু বিরক্ত হলেন। বললেন, আমি এখানে কাজ করছি তা প্রায় 20 বছর। আমি জানবো না যে কি চুরি হলো কি চুরি হলো না? দয়া করে অযথা উত্তেজিত হবেন না। আমি একটা সহজ সরল প্রশ্ন করেছি, আর আমি আশা করব আপনি সহজভাবে যথাযথ উত্তর দেবেন। ব্যোমকেশের হিমশীতল গম্ভীর গলা শুনে শশীবাবু একটু সংযমী হলেন। বললেন, আমি প্রায় প্রতিদিনই দেখি যে সব বই আর পুঁথি ঠিক আছে কিনা। একদিন হঠাৎ দেখি সব পুঁথির মাঝখানে একটা পুঁথি বেমানান। খুলে দেখলাম, ঠিক তাই, সত্যি এইটা সেই পুঁথি নয়, এটা সেই পুঁথির নকল। আমি খুব অবাক হই, আর এই দারোগা বাবুকে জানাই। আচ্ছা বেশ, আসল আর নকল পুঁথির মধ্যে ঠিক কোন বিষয়টা বেমানান ছিল? নকল পুঁথির উজ্জ্বল ভাব একটু বেশি, আর ওই পুঁথির পাতাগুলোতে একটা ছাপ আছে যেটা এখানকার একটা নামী কোম্পানির সিল। ভরতবাবু যে বললেন, আপনার ধারণা যে পুঁথিগুলোর চুরি হওয়া আর তার জায়গায় প্রায় অবিকল নকল পুঁথি রেখে দেওয়া, এইসবই প্রেতের কাজ। এবার শশীবাবু একটু বিষম খেলেন। তারপরে একটু সময় নিয়ে নিজেকে যেন গুছিয়ে নিলেন। তারপর বললেন, হ্যাঁ ব্যোমকেশ বাবু, এটা ওই কাজ। আমি নিশ্চিত। কোন প্রেত? আপনি কি তাকে চেনেন? হ্যাঁ হ্যাঁ ব্যোমকেশ বাবু, চিনি চিনি। আমি তাকে অনুভব করেছি। আমার আগে যে এখানে চাকরি করতো, এটা তারই পেরেত। মরার আগেও বইয়ের নেশা ছাড়তে পারেননি। বেশ, আচ্ছা একটা কাজ করা যায় কি, যে পুঁথিগুলো চুরি গেছে সেগুলোর নকলটা কি আমরা একবার হাতে নিয়ে দেখতে পারি? আলবাত পারেন। আসুন নিচে যাওয়া যাক। সবাই নিচে এলাম সেই জীর্ণ সিঁড়ি ধরে। নিচের মূল ঘরটায় ঢোকার পরেই ব্যোমকেশ হঠাৎ বলে উঠল, আহা, আবার ভুলে গেছি। এত ভুলো মন হয়েছে না।
তুমি আবার কি ভুললে? আমার লাইটারটা, তখন যে সিগারেট খেলাম, লাইটারটা উপরেই ফেলে এলাম। আপনারা দাঁড়ান, আমি আসছি। এই বলে ব্যোমকেশ উপরে চলে গেল। নামলো 2-3 মিনিটের মধ্যে। ততক্ষণে শশীবাবু বের করেছেন দুটো পুঁথি। এগুলোকে হাতে নিলেই বোঝা যায় যে এগুলো নকল। প্রথমটির বিষয় চন্দ্রগুপ্তের আমলের শাসন ব্যবস্থা, আর দ্বিতীয়টির বিষয় মুঘল আমলের একাধিক ফরমান নিয়ে। দেখলাম ব্যোমকেশ খুব খুঁটিয়ে খুঁটিয়ে সারা ঘরে কি সব নিরীক্ষণ করছে। আমার হাত থেকে পুঁথি দুটোর নকলটা নিয়ে কি যেন দেখলো আর শুঁকে নিল। প্রায় 3 মিনিট নাড়াচাড়া করার পরে সে ওই পুঁথি দুটো ফেরত দিল। ও যেন খুব গভীরভাবে কিছু একটা ভাবছে। ঠিক আছে, আমার যেটুকু দেখা দেখে নিয়েছি, এবার চলুন চারদিকের ঘরটা একটু দেখে আসি। এই বলে আমরা বের হলাম। চারিদিকটা ব্যোমকেশ সব খুঁটিয়ে দেখল। তার চোখে একটা দীপ্ত ভাব আমি আগে লক্ষ্য করেছিলাম, কিন্তু কেন জানি না সেটা এবার একটু একটু করে কমে আসছে। ওর মাথায় যে কি চলছে সেটা ওই জানে, কিন্তু আমার মনে তখনও কাঁটার মতো গেঁথে ছিল সকালের খবরের কাগজের ওই খবরটা। এর সাথে কি সত্যিই ওটার কোনো সম্পর্ক নেই? কেন জানি না ব্যোমকেশ বিষয়টাকে আমল দিচ্ছে না খুব একটা। ও যে কাকে সন্দেহ করছে, আদেও করছে কিনা তাও বুঝতে পারছি না। সব দিকে দেখা শেষ হয়েছে। এবার মনে হয় ও পাহারাদারদের সাথে কথা বলবে, কিন্তু আমাকে সম্পূর্ণ অবাক করে ও বলল, ঠিক আছে, ঘটনাস্থল পর্যবেক্ষণ এখানেই শেষ হলো। চলুন এবার আমরা বাড়ি ফিরবো। ভরতবাবু, আপনিও ফিরবেন তো নাকি? বাড়ি ফিরবো না, তবে থানায় যাব, কাজ আছে। চলুন, আপনাদেরকে আমি বন বাংলোতে নামিয়ে দেব। ঠিক আছে, চলুন তবে। আমরা আবার ভরতবাবুর ওই জিপে চড়ে বসলাম। পথে যেতে যেতে ভরতবাবু ওকে বললেন, কি বুঝছেন ব্যোমকেশবাবু? ওসব প্রেতের গল্প তো না হয় নেহাত বুঝল কি, কিন্তু কিভাবে চুরি হচ্ছে সেটা নিয়ে আন্দাজ করতে পারলেন? না ভরতবাবু, কেসটা ভীষণই জটিল। অত নিরাপত্তার পরেও এভাবে চুরি, তাও আবার এত অভিনব কায়দায়, ভাবা যায় না মশাই। ব্যোমকেশের এই উত্তরটা আমার কাছে বড্ড বেমানান লাগলো। ওর গলায় যে চিন্তার ভাব ছিল সেটা কি শুধু লোক দেখানো, নাকি ও সত্যিই কোনো কিনারা খুঁজে পাচ্ছে না? সত্যি বলতে সকালের খবরটা আমি ভুলতেই পারছি না। আর ব্যোমকেশ যদি সেটাকে উপেক্ষা করে তবে কেসটা জটিল হয়ে যেতে পারে। কিন্তু ওকে জিজ্ঞেস করার সাহস পেলাম না, কারণ আমি জানি ব্যোমকেশ যখন কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করে তখন বাইরের হস্তক্ষেপ ও একদম পছন্দ করে না। জটিল তো বটেই, তবে যারা এই লাইব্রেরি বানিয়েছে তারা তো আর বোকা নয়। এত বছরের পুরনো স্থাপত্য, তার উপর আবার 3-3টে তালা, সিন্দুক, পাহারাদার, এসব ভেদ করে চুরি করা নেহাত সহজ কাজ নয়। তবে যারা এমন কাজ করেছে তারা নিশ্চয় সামান্য কেউ নয়। তাদের বুদ্ধির তারিফ করতেই হয়। কি বলেন ব্যোমকেশবাবু? হ্যাঁ, তারিফ তো করতেই হয়, তবে তারিফ তো যেন শেষ অবধি টিকতে পারে, সেটাই দেখার। ভরতবাবু, কথায় আছে না, যারা যত চালাক হয় ভুল কিন্তু তারাই বেশি করে। আচ্ছা ভরতবাবু, এই লাইব্রেরিটায় কি পুরনো কোনো তন্ত্র বা জাদুবিদ্যা নিয়ে বিখ্যাত ছিল? মানে কোনো লোককথা, যা হয়তো এখনকার সমাজ ভুলে গেছে? তন্ত্র, জাদুবিদ্যা, এসবের কথা তো কখনো শুনিনি। লাইব্রেরিতে বিখ্যাত ছিল তার দুর্লভ প্রাচীন পাণ্ডুলিপি আর পুঁথিগুলোর জন্য, আর হ্যাঁ, তার নিরাপত্তা ব্যবস্থার জন্য। কিন্তু আপনি সব কথা কেন বলছেন ব্যোমকেশবাবু? আপনার কি মনে হচ্ছে চুরির সঙ্গে এসব কুসংস্কারের যোগ আছে? কুসংস্কার নয় ভরতবাবু, আমি শুধু একটা জিনিস বোঝার চেষ্টা করছি। চোর কি শুধু জিনিস চুরি করছে, নাকি চুরির পদ্ধতির মাধ্যমে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে? ভরতবাবু মৃদু হাসলেন। আর কোনো কথা হলো না। আমাদের জিপ এসে থামলো বনবাংলোর সামনে। ভেতরে এসে দেখলাম ঘড়িতে বাজে বেলা 1টা। ইস, বড্ড দেরি হয়ে গেছে। বৌঠানের পারদ সপ্তমে চড়ে থাকবে। দেখলাম বৌঠান নানাবিধ খাবারের সমারোহ করেছে টেবিলে। তার মন বেশ ভালো। যাক, তবু রেহাই মিলল এই যাত্রাতে। আমাদের উদ্দেশ্য করে সে বলল, নাও নাও রাম লক্ষণ, যাও পরিষ্কার হয়ে এসো,
ভাতটা নামিয়ে কিন্তু খেতে দেব। আজকে ভাতের সাথে ডাল, আলু ভাজা, আলু পোস্ত, তেল কই, মোচার ঘন্ট আর দই কাতলা করেছি। বাহ বাহ, এ যে একেবারে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া। আমি মনে মনে আনন্দিত হলেও দেখলাম ব্যোমকেশ নির্বিকার। ও কি একটা মন দিয়ে ভাবছে আর মিটিমিটি হাসছে। কি জানি বাবা, আজব কাণ্ড কারখানা ওর। খেয়ে উঠেই ভাত ঘুম দিতে উদ্যত হলাম, আর বিছানায় পড়তেই চোখে নিদ্রা দেবী ভর করল। এই জায়গাটাই এমন, শরীরে সামান্য ক্লান্ত ভাবটাও যেন নিংড়ে বের করে নেয়। ঘুম ভাঙল সেই 5:15টায়। বাইরে বেরিয়ে এসে দেখলাম ব্যোমকেশ নেই। বৌঠানকে জিজ্ঞেস করতে সে জানালো আমি শুয়ে পড়ার পরেই সে হঠাৎই কোথাও একটা বেরিয়ে গেছে। বলে গেছে ফিরতে 7টা সাড়ে 7টা বাজবে। এটাও বলে গেছে যদি আমার বাংলোতে থাকতে ভালো না লাগে তাহলে যেন বিকেলের দিকে বাজার থেকে একবার ঘুরে আসি। সেদিন রাতে ব্যোমকেশ ফিরেছিল প্রায় 8টা নাগাদ। ফিরে থেকে সে আমার সাথে আর বৌঠানের সাথে কেস নিয়ে আর একটা কথাও বলেনি। নিজের ঘরে বসে নিজের ওই কালো ডায়েরিটাতে কী সব যেন নোট করছিল সে। আমরা কেসের কথা জিজ্ঞেস করলে হয় এড়িয়ে যাচ্ছিল, না হলে বলছিল ঠিক সময় মতো সে আমাদের সবটা জানাবে। এখন নাকি শুধু ধাপে ধাপে আর কয়েকটা কাজ করার পালা, তাহলে নাকি কেসের সমাধান হয়ে যাবে। পরদিন সকালে ব্যোমকেশে আমাকে ঘুম থেকে তুলে দিল। ওঠো ওঠো বন্ধু, অনেক কাজ অনেক কাজ, 8টা বাজলো যে। স্বভাবতই আমি বুঝতে পারলাম না ঠিক কী কাজ, তাই ওকেই জিজ্ঞেস করলাম, কি কাজ গো? মনে আছে সেই ছদ্মবেশ ধরার সরঞ্জামগুলো কিনেছিলাম? আজকে এখন সেগুলোর সদ্ব্যবহার করব। তুমি সাজবে উকিল, আমি সাজবো বেয়ারা। তোমাকে সাজানোর দায়িত্ব আমার। স্নান করে নাও, তারপর বাকি কথা হবে। কোথায় কখন যেতে হবে সব আমি বলে দেব। নাও 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 নাও, আর আলস্য না করে এবার উঠে স্নান সেরে নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি স্নানটা সেরে আসছি। তুমিও না পারো বটে। দেখছো ঠাকুরপো এই মাত্র ঘুম থেকে উঠলো, আগে ওকে একটু চা খেতে দাও, তারপর হবে সব তদন্ত। আর তোমার যদি বেরোনোর এতই তাড়া থাকে তাহলে ওকে আগে বলোনি কেন? গৃহিণীর হুঙ্কারে আর ব্যোমকেশ কিছু বলতে পারল না। বৌঠান আমার জন্য চা আর বিস্কুট এনেছিল, সেগুলো তাড়াতাড়ি শেষ করে আমি উঠলাম স্নানের উদ্দেশ্যে। স্নান সেরে ফিরে দেখি ব্যোমকেশ সব জিনিসপত্র সাজাচ্ছে। বুঝলাম সে প্রস্তুত। প্রথমে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট ধরে ভায়া আমায় উকিলের ছদ্মবেশে সাজান। সে একেবারে নিখুঁত ছদ্মবেশ। বৌঠান পর্যন্ত আমায় চিনতে পারছিল না, বাইরে কেউ চিনে ফেলা তো দূরের কথা। এবার ব্যোমকেশ নিজের সাজ পোশাক ধরতে শুরু করলো। মাত্র 15 মিনিটের মধ্যেই সে নিজের ছদ্মবেশ ধারণ করে ফেলল। মুখের আদল কিছুটা বজায় থাকলেও আর কথা বলার ভাবভঙ্গি তাকে পুরোপুরি এক বেয়ারার মতোই করে তুলেছিল। এরপর আমি বললাম, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? তুমি আর আমি এক জায়গায় যাচ্ছি না। মানে? তোমার কাজ হবে এই উকিলের ছদ্মবেশে ওই লাইব্রেরিতে যাওয়া, আর সেখানে গিয়ে ওখানকার যে 2 পাহারাদার আগের দিন ছিল তাদের সঙ্গে ভালো করে কথা বলা। ওদের থেকে তোমায় কায়দা কৌশলে আদায় করতে হবে কয়েকটা তথ্য, যেমন এই লাইব্রেরিয়ান লোকটি কেমন, পাহারাদার ঠিক কীরকম ভাবে নজরদারি করে, বিগত 2 বা 3 সপ্তাহের মধ্যে বাইরের অপরিচিত কেউ এই লাইব্রেরিতে এসেছে কিনা। তবে হ্যাঁ, সাবধান, শশীবাবু যেন বিন্দুমাত্র টের না পান। আচ্ছা বেশ, আমার কাজটা তো না হয় আমি বুঝলাম, কিন্তু তুমি বেয়ারার ছদ্মবেশ ধরে কোথায় যাবে শুনি? আমি ছদ্মবেশ নিয়ে যাব শশীবাবুর বাড়িতে। শশীবাবুর বাড়ির ঠিকানা আমি জোগাড় করেছি। শুনেছি ওনার এক ভাইপো থাকে ওনার সাথে। আমি চেষ্টা করব চাকরি চাওয়ার অজুহাতে ওই বাড়িতে প্রবেশ করতে। আর এই সময়টাকে আমি বেছে নিয়েছি তার কারণ হলো শশীবাবু এই সময় লাইব্রেরিতে থাকবেন, ওনার বাড়ি ফেরার সম্ভাবনা নেই। আচ্ছা, তোমার সন্দেহের তীর কি লাইব্রেরিয়ান শশীবাবুর দিকে? সন্দেহ তো এখন অনেকের ওপরেই হচ্ছে ভায়া, তবে আশা করি আজকের এই কথাবার্তার পর জট অনেকটা কাটবে। চলো, তুমি আগে বের হও, তারপর আমি বের হব। 2টো ট্যাক্সি বলেছি, প্রথমটা তোমার, দ্বিতীয়টা আমার। আর আমি এখন জানলা দিয়ে দেখতে পাচ্ছি তোমাকে যেটা গন্তব্যে নিয়ে যাবে সেই ট্যাক্সি ইতিমধ্যেই দরজার সামনে এসে পড়েছে। আমার ট্যাক্সিটাকে একটু দেরিতে বলা আছে, আশা করি সেও আর আধ ঘন্টার মধ্যে চলে আসবে। চিন্তার কোনো কারণ নেই, তোমার কাজ শেষ হলে সেই ট্যাক্সি তোমাকে আবার বাড়িতে নামিয়ে দিয়ে যাবে। আমি ট্যাক্সি করে লাইব্রেরিতে পৌঁছলাম। সেই 2 পাহারাদার দাঁড়িয়ে রয়েছে।
ওরা নিজেদের মধ্যে গল্প করে চলেছে অনর্গল। আমি ট্যাক্সি থেকে নেমে গিয়ে ওদের সাথে কথা বলতে শুরু করলাম। ওদের দুজনের মধ্যে একজনের নাম রজত আর আরেকজনের নাম রামসহায়। আমি লাইব্রেরির ভেতরে ঢোকার কোনো চেষ্টা করলাম না। প্রথমেই ওদেরকে ভয় দেখালাম এই বলে যে আমি পুলিশের লোক, একটা গোপন তদন্তে এখানে এসেছি। ওরা যদি আমাকে যথাযথ সাহায্য করে তাহলে ওদের কোনো বিপদ নেই, কিন্তু ওরা যদি আমার তদন্তে অসহযোগিতা করে তাহলে ওদের কপালে দুঃখ আছে। আমার কথা শুনে ওরা বেশ কিছুটা ভয় পেল। প্রথমেই আমি জানতে চাইলাম যে লাইব্রেরিয়ান শশীবাবু ভেতরে আছেন কিনা। ওরা জানালো হ্যাঁ, উনি ভেতরেই আছেন। তারপর আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে গত 2-3 সপ্তাহের মধ্যে কোনো অপরিচিত ব্যক্তিরা এই লাইব্রেরিতে এসেছেন কিনা। ওরা দুজনেই একসাথে জানালো যে লাইব্রেরিটায় বিশেষ কেউ একটা আসে না, অন্তত গত কয়েক সপ্তাহে তো কেউই প্রায় আসেনি। তবে মাঝে মাঝে ইন্সপেক্টর ভরতবাবু এখানে আসেন, সেই সপ্তাহে প্রায় 4-5 বার এসেছেন। গতকালকে নাকি উনি আরও 2 জনকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। আমি বুঝলাম যে এরা আমার আর ব্যোমকেশের কথাই বলছে। এরপর আমি জানতে চাইলাম যে শশীবাবু লোকটা কেমন। ওরা বলল উনি নাকি অত্যন্ত সাধাসিধে আর নির্বিবাদী একটা মানুষ। আর বেশিক্ষণ কথা বলতে হলো না। তবে সবশেষে বিদায় নেওয়ার আগে ওদেরকে বলে এলাম আমার সাথে সাক্ষাতের কথা যেন ওরা কাউকে না জানায়, এমনকি দারোগা বাবুকেও নয়। যদি এমনটা হয় তবে তাদের কপালে কিন্তু দুঃখ রয়েছে। এই বলে আমি বাড়ি ফিরলাম ট্যাক্সি করে। প্রায় বেলা 12:30 বাজে। দেখলাম ব্যোমকেশ তখনও ফেরেনি। আমি বাড়ি ফিরে আমার ছদ্মবেশ ত্যাগ করলাম। আমার ফিরে আসার প্রায় আরও আধ ঘন্টা পরে ব্যোমকেশ ফিরে এলো। তখনই কেস নিয়ে কোনো কথা হলো না তার সাথে। আবারও এক পর্ব এলাহি খাওয়া দাওয়া শেষে আমি আর ব্যোমকেশ বারান্দায় 2টো চেয়ার নিয়ে এসে বসলাম। দুজনে 2টো সিগারেট ধরিয়ে আলোচনায় বসলাম। বৌঠান আর এই বাংলোর কেয়ারটেকার দুজনে মিলে পরিষ্কার করে রাখছে নোংরা থালা বাসন। আমি আর ব্যোমকেশ নিজেদের আলোচনায় মন দিলাম। ও আমায় জিজ্ঞেস করলো, বলো ভাইয়া, কি কি খবর তুমি সংগ্রহ করে আনলে? আমি ওকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা বললাম, কিছুই বাদ দিলাম না। এমনকি ভরতবাবু যে গত সপ্তাহ থেকে বেশ কয়েকবার এখানে যাতায়াত করেছেন সে কথাও আমি বলতে ভুললাম না। দেখলাম আমার কথা শুনে ব্যোমকেশের মুখে একটা বাঁকা হাসি ফুটেছে। বুঝতে পারলাম সে কিছু একটা সন্দেহ করছে এবং সে আত্মবিশ্বাসী যে তার সন্দেহ সম্পূর্ণ সঠিক পথে যাচ্ছে। আমি কি সংগ্রহ করে এনেছি তা তো শুনলে, এবার তুমি কি কি জানলে বলো তো? ব্যোমকেশ এবার হো হো করে হেসে উঠল, বলল, বুঝলে, কেসের সমাধান প্রায় হয়ে গিয়েছে। এখন শুধু আর কয়েকটা ছোট বিষয়কে এক সুতোয় জোড়া লাগানো, তাহলেই কেসের সমাধান হয়ে যাবে। বলছো কি? সমাধান হয়ে গিয়েছে? কে কেই সেই অপরাধী, আর পুঁথিগুলো সে কেন চুরি করেছে? ও, তুমি তো আমাকে একেবারে প্রশ্নবাণে জর্জরিত করে দিলে হে ভাইয়া। আহ, আর মস্করা করো না তো। মানসিক উত্তেজনা যে আমার আর সহন হচ্ছে না। আমি অত্যন্ত উদগ্রীব আসল অপরাধীর কথা জানার জন্য। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আর তো মাত্র 3-4টে দিন, তারপরেই তো আবার পুঁথি চুরির ডেট। আমার বিশ্বাস সেই দিনই আমি আসল অপরাধীকে হাতে নাতে ধরতে পারবো, বা বলতে পারো যে তাকে হাতে নাতে ধরার ব্যবস্থা করব। ব্যোমকেশের এই আচরণে মনে মনে ভীষণ রাগ হলো। ও যে কেন মাঝে মাঝে এরকম করে। এক একটা সময় যখন আসে সে আমাকে তদন্তের কাছ থেকে পুরো বাদ দিয়ে দেয়। আমার আর বৌঠানের বারংবার জোরাজুরি করা সত্ত্বেও সে আমাদেরকে ওই কেসটা নিয়ে আর কোনো কথাই বলল না। ওই দিন বিকেলে আমরা 3 জন মিলে বের হলাম বাজারে। বৌঠানি শান্তিনিকেতন থেকে বেশ কিছু জিনিস তার আত্মীয়দের জন্য কিনে নিয়ে যেতে চায়। সেই কেনাকাটা সেরে নিতেই আজকে আমাদের এখানে আগমন। সাথে ব্যোমকেশ আমাদের ছদ্মবেশের পোশাকগুলো নিয়ে এসেছে, আজকেই সেগুলো ফেরত দিয়ে যাবে। সব কেনাকাটা সেরে আমরা বাড়ি ফিরলাম 9:30 নাগাদ। ঠিক হলো পরদিন সকালে যাওয়া হবে বিশ্বভারতী ঘুরতে। ব্যোমকেশ একটা ট্যাক্সিকে আগেই বলে রেখেছিল। পরদিন সকালে সে ঠিক সময়ে আমাদের বাড়িতেই চলে এলো। বিশ্বভারতীতে পৌঁছে সত্যি অবাক হতে হলো। 1950-এর দশকের বিশ্বভারতী ছিল এক অদ্ভুত মিশ্রণ। আধুনিকতার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এক গ্রামীণ বিশ্ববিদ্যালয়, যার প্রতিটি সকাল শুরু হতো শান্তিনিকেতনের লাল মাটির ধুলো আর তাল শাল পিয়ালের ছায়া দিয়ে।
ভোরের আলো ফুটতেই ছাত্ররা খোলা আকাশের নিচে পাঠশালায় জড়ো হতো। মাটির ওপর চাটাই পেতানো, দূরে কোকিলের ডাক আর গুরুজনের মৃদু কণ্ঠে উপনিষদের শ্লোক। সবকিছুর মধ্যে এক অদ্ভুত সরলতা, যেন সময় একটু ধীরে চলে এখানে। শিল্প সংস্কৃতির চর্চা তখন ছিল এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। কলা ভবনে ছাত্ররা বালি রঙের দেওয়ালে চারকোলের রেখা টেনে টেনে তৈরি করত নতুন রূপকথা। সঙ্গীত ভবনে সকালের রেওয়াজ ভেসে আসত। রবীন্দ্রসঙ্গীত আর ধ্রুপদের সুর মিশে বাতাসকে করে তুলত রহস্যময়। বিদেশি গবেষকরা এলোপাথারি ঘুরে বেড়াতেন। কেউ লোকসংস্কৃতি সংগ্রহ করছে, কেউ আবার রঙের উৎস খুঁজছে গ্রামের মাটির কলসিতে। তবু সবটাই ছিল নিখাদ শান্তি। দেশ স্বাধীন হয়েছে কয়েক বছর। চারিদিকে পুনর্গঠনের চাপ, অর্থের টানাপোড়েন আর প্রশাসনিক জটিলতা মাঝে মাঝে অস্থিরতা ডেকে আনত। কিন্তু সেই অস্থিরতার ভেতরেও বিশ্বভারতীর নিজস্ব ছন্দ ছিল। গাছপালার ছায়ায় বসে বিতর্ক, খোলা চত্বরে নাটকের মহড়া, রাতে ছাত্রাবাসে মোমবাতির আলোয় দীর্ঘ আড্ডা। আরও 3টে দিন এভাবেই এদিক ওদিক ঘোরাঘুরি করে কেটে গেল। চতুর্থ দিন সকালবেলা ঘুম থেকে উঠে বসার ঘরে চা পান করছি। আমার কাছে এসে ব্যোমকেশ বলল, বুঝলে বন্ধু, আজকে রাত্রিরে 8টা নাগাদ ইন্সপেক্টর ভরতবাবুকে আমাদের বাড়িতে আসতে বলেছি। আজকে রাতেই হবে পুঁথি রহস্যের উদ্ঘাটন। এরপর ব্যোমকেশ রান্নাঘরে কর্মরত বৌঠানকে ডেকে পাঠালো। বৌঠান আমাদের ঘরে আসার পর ব্যোমকেশই বলল, এই যে শুনছো, আজকে রাতে ইন্সপেক্টর ভরতবাবুকে নিমন্ত্রণ করেছি আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার জন্য। উনি রাতে 8টা নাগাদ আসবেন। খাওয়া দাওয়া সেরে আমরা ওই লাইব্রেরিতে যাব। আজকে রাতটা সম্ভবত আমাদের ওখানেই কাটাতে হবে। তুমি আমাদের জন্য জেগে থেকো না, সম্ভবত আমাদের ফিরতে ভোর হয়ে যাবে। সারা বেলাটা আমার কাটলো নানা রকম চিন্তা করে। এক তো ব্যোমকেশ বলছে না যে সে কাকে সন্দেহ করছে বা কাকে চিহ্নিত করতে পেরেছে চোর হিসেবে। আর আমার মনে চলছে অনেক রকম ভাবনা। চোর কি তাহলে শশীবাবু, নাকি ভরতবাবু, নাকি এদের দুজনের কেউই নন, বরং যে চোরা পাচারকারীর দল গ্রেপ্তার হয়েছে তাদের কোনো সদস্য? এইসব ভাবতে ভাবতেই বেলা পড়ে এলো। আজকের দুপুরবেলা রান্না ছিল বেশ অন্যরকম। পোলাও, পনির কষা আর ধোঁকার তরকারি। খাওয়া শেষ হলে পরে ব্যোমকেশ বলল, যাও, তুমি একটু ভাত ঘুম দিয়ে নাও। আজকে রাত্রে অনেকক্ষণ জাগতে হতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছ। যদিও তোমার মাথায় কি চলছে আমি তো আর তা জানি না, কিন্তু তোমার কথাবার্তা শুনে যেটুকু বুঝতে পারছি আজকের নৈশ অভিযান বেশ জমজমাট হতে চলেছে। আমার কথায় ব্যোমকেশ মুচকি হাসল। আমি আর সময় নষ্ট না করে চলে গেলাম আমার ঘরে একটা লম্বা ভাত ঘুম দিতে। ঘুম ভাঙল প্রায় সন্ধে 6:30 নাগাদ। দেখলাম ব্যোমকেশ বাড়িতে নেই। মিনিট 15-20 পরে এসে বাড়ি ফিরল। তবে আবারও যথারীতি কোথায় গিয়েছিল তা আমায় বলল না। ইন্সপেক্টর ভরতবাবু এলেন 8টা 10 নাগাদ। তার মুখে কিছুটা আতঙ্ক ও কিছুটা বিস্ময়। ব্যোমকেশের সাথে সাধারণ 2-1টা কথার পর তিনি বললেন, ব্যোমকেশবাবু, আমার দিকটা একটু দয়া করে দেখবেন। আমার চাকরি থাকবে না যে এই ব্যাপারটা জানাজানি হলে। সারা জীবন মাথা উঁচু করে কাজ করেছি। অনেক সময় অনেক খারাপ পরিস্থিতি এসেছে, এমনকি অনেক রাজনৈতিক দল আমাকে ঘুষ নিয়ে কেস চেপে দিতে বলেছে। আমি সবাইকে বলতে পারি আমি তাদের সব লোভ প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু আজকে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমার মান সম্মান বিপদের মুখে। চিন্তা করবেন না ভরতবাবু, আমি তো আছি। আপনার চাকরি নিয়ে কোনো টানাটানি হবে না। চলুন, আমরা খাওয়া দাওয়া সেরে নিই এবার। ভরতবাবু আজ আমাদের নিমন্ত্রিত অতিথি। এই কথা জানতে পেরে বৌঠান রাতের খাবারের আয়োজনটা বেশ জমকালো করেছে। প্রথম পাতে রুমালি রুটি, আলু কষা আর সকালে সেই ধোঁকার তরকারি, তার সাথে বাঁশকাঠি চালের ভাত আর দই কাতলা। শেষ পাতে আবার 2 রকমের মিষ্টি। ভরতবাবু বৌঠানের রান্নার খুব প্রশংসা করলেন। খাওয়া দাওয়া শেষ করে আমি আর ব্যোমকেশ ঘরের মধ্যে চলে গেলাম তৈরি হয়ে নেওয়ার জন্য। জানি না আজ কোন অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের জন্য। বাইরে বেশ ঠান্ডা পড়েছে। ইন্সপেক্টর সাহেব এই মোটা উলের সোয়েটার আর একটা হনুমান টুপি পরেছে। আমরাও ঠান্ডারোধক পোশাক পরে নিলাম। তারপর ভরতবাবুর জিপে করে আমরা রওনা হলাম ওই পুরনো লাইব্রেরিটার দিকে। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যোমকেশ বৌঠানকে আরেকবার বলে এলো, শোনো, আমাদের জন্য অহেতুক জেগে থাকার কোনো দরকার নেই।
আমরা ভোর রাতে ফিরলে ডাকাডাকি করার পর তুমি দরজা খুলে দিও। আমাদের জন্য চিন্তা করতে হবে না, আমরা কোনো বিপদের মুখে পড়ব না। আমার ওপর বিশ্বাস রাখো, বুঝেছো? রাতের ফাঁকা রাস্তায় মিনিট 20 মধ্যে লাইব্রেরিতে পৌঁছে গেলাম। রাত্রিবেলা পুরনো ওই লাইব্রেরিটি যেন অন্য এক জগতে খুলে যায়। দিনের কোলাহল চুপ করে গেলে এখানে নেমে আসে গাঢ় নীরবতা, এত ঘন যে নিজের শ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। দুতলা জুড়ে ছড়ানো কাঠের তাকগুলো অন্ধকারে দাঁড়িয়ে থাকে যেন প্রাচীন প্রহরীর মতো। কোথাও কোথাও ভাঙা জানলা দিয়ে চাঁদের আলো ঢুকে ধুলো পড়া বইয়ের মলাটে রূপালি রেখা কাটে। সেই আলোয় পুরনো পুঁথির মলাট যেন একটু জ্বলে ওঠে, যেন বহু যুগের গল্প বলার জন্য উদ্গ্রীব। সিঁড়ির কাঠের ধাপগুলো চাপ পড়লে কিঞ্চিত কেঁদে ওঠে একটা কর্কশ শব্দ, যার উৎস বোঝা যায় না ঠিক কোথা থেকে। দূরে কোণের আলমারির কাছে আলো লেগে ছায়া তৈরি করে, আর সেই ছায়াটা নড়ে উঠলে মনে হয় যেন কেউ তাকিয়ে আছে। পুরনো কাগজ, পোকায় খাওয়া পাতার আর সামান্য স্যাঁতস্যাঁতে কাঠের গন্ধ মিলে এক বিশেষ রহস্যময় আবহ তৈরি করে। এখানে রাত মানে সময়ের ধীর গতির রাজত্ব। মিনিটগুলো যেন ঘন্টায় পরিণত হয়। কখনো মনে হয় কোনো অদৃশ্য হাত বইয়ের পাতার ওপর দিয়ে আলতো করে বুলিয়ে গেল। আবার কোথাও হালকা শব্দ, মনে হয় যেন কেউ বই খুলে বসেছে। এই লাইব্রেরিতে রাতের নীরবতা শুধু অন্ধকার নয়, বরং শতাব্দী পেরোনো অসংখ্য গল্পের নিঃশব্দ জাগরণ। ব্যোমকেশ আমাদের 3 জনকে 3 দিকে ভাগ করে দিল। আমাকে মূল দ্বারের পাশে দাঁড়াতে বলল, পুঁথির ঘরে দাঁড়াতে বলল ভরতবাবুকে, আর নিজে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করবে বলে ঠিক করলো। ব্যোমকেশ নাকি আগে থেকেই বলে গেছিল যাতে আজকে কোনো পাহারা এই রাতে এই লাইব্রেরিতে না থাকে। এরপর শুরু হলো নিরন্তর অপেক্ষা। নির্বিকার চিত্তে ধূমপান করে চলেছে ব্যোমকেশ। আমার মন উত্তেজিত, কিন্তু মুখে কোনো কথা নেই। ভরতবাবু দেখলাম অত্যন্ত চুপচাপ। যদিও আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছিলাম কে কোথায় আছি। হাতে রেডিয়াম ডায়াল লাগানো ঘড়িতে দেখলাম রাত প্রায় 1:30 বাজে। আরও নিঃশব্দে কিছু মুহূর্ত কাটল। হালকা একটা ঝিমুনি ভাব চলে এসেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন সময় ঝড়ের গতিতে ঘটে গেল বেশ কিছু ঘটনা। হঠাৎ করে শুনতে পেলাম ভায়ার তীব্র গলার শব্দ, আলো জ্বালিয়ে দাও রবি, আলো জ্বালাও। আর ভরতবাবু একটু নড়াচড়া করবেন না, যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়ান। কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে হলোটা কি। রবি কি, ভরতবাবু করছিলেন কি? আশা করি আপনি পালিয়ে যাবেন না ভরতবাবু। যান, আজ রাতে আর কোনো কথা নয়, কাল সকালে থানায় আপনার সাথে কথা বলবো আমি। যান, এখন আপনার জিপে করে আপনি ফিরে যান। আমি আমার বন্ধুটি হাঁটা পথে বাড়ি ফিরব। ভরতবাবু হতভম্ব বিব্রত। তিনি একটা কথাও বললেন না, সোজা ঘর থেকে বেরোলেন আর লাইব্রেরি ছেড়ে জিপে উঠলেন। গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ পেলাম। আমি তো এখনো কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি। কি হলো ব্যাপারটা কিছুই বোধগম্য হচ্ছে না। ব্যোমকেশকে তাই বললাম, এইসব হচ্ছেটা কি? এখন আর কোনো কথা নয়, চলো এখান থেকে হাঁটা পথে ফিরতে হবে বাড়িতে। আমার কাছে টর্চ আর রিভলভার দুটোই আছে, ভয় পাওয়ার কারণ নেই। এখন বাজে প্রায় রাত 3টে, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4টে বেজে যাবে। ভোর প্রায় 3:45 নাগাদ আমি আর ব্যোমকেশ বাড়ি ফিরলাম। বৌঠানকে একবার ডাকতে সে এসে দরজা খুলে দিল। বুঝলাম বেচারি ঘুম হয়নি। ব্যোমকেশ আমায় উদ্দেশ্য করে বলল, বুঝলে, এখন ঘুমিয়ে পড়ো, কালকে সকালে কথা হবে। অনেক ধকল গেছে, শরীর ও মনকে আগে বিশ্রাম দাও। পরদিন সকালে ঘুম ভাঙল প্রায় 8টা নাগাদ। উঠে বারান্দার কাছে যেতেই বৌঠান আমায় পাকড়াও করলো। সে বলল, কি গো ঠাকুরপো, তোমরা দুজন কি এই কেস নিয়ে আমাকে আর কিছু বলবে না ঠিক করেছো? কাল রাতে এলে, তারপর আর কোনো কথা হলো না। উনি এখনো আবার কিছু না বলে বেরিয়ে গেলেন। তোমরা কি করতে চাইছো বলো তো? রাগ করো না বৌঠান। সত্যি বলতে আদেও যে কি হলো কাল রাতে আমি নিজেই তা বুঝতে পারিনি। কাল রাতে পুরো বিষয়টাই আমার মাথার ওপর থেকে গেছে গো। আর তুমি যে এখন বলছো যে ও বেরিয়েছে, খুব সম্ভবত থানায় গেছে ভরতবাবুর সাথে দেখা করতে। এই কথা তো আমি কাল শুনেছিলাম যে সে ভরতবাবুর সাথে দেখা করতে যাবে। এখন তো যা দেখছি সে না আসা পর্যন্ত আমি তোমাকে সেভাবে কিছুই বলতে পারবো না। তবে আমার মনে হচ্ছে ও কিছু একটা আন্দাজ করতে পেরেছে,
কাল ওর মুখের বিজয়ের ভাবটা দেখে বুঝতে পেরেছিলাম, জানো। একটু ধৈর্য ধরো, সত্য উদ্ঘাটনের আলো দেখতে আর বেশি দেরি নেই। বৌঠান মুখ ফুলিয়ে রান্নাঘরে চলে গেল। তার অভিমান মেশানো পদধ্বনি শুনে বুঝলাম তিনি বেশ চটে গেছেন মনে মনে। বাংলোর কেয়ারটেকার এসে আমায় চা দিল। একটা সাপ্তাহিক ম্যাগাজিন নিয়ে বসলাম চা পান সেরে নিয়ে। ম্যাগাজিনের পাতায় চোখ রাখলেও মনটা পড়ে রইল রহস্যের চোরাবাড়িতে। প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত যেন আরও দীর্ঘ হয়ে উঠেছিল। ব্যোমকেশ বাড়ি ফিরল প্রায় আরও 1 ঘন্টা পরে। ও বাড়ি ফিরতেই আমি আর বৌঠান ওকে ঘিরে ধরলাম। এই শোনো, আমরা না আর অপেক্ষা করতে পারছি না। ব্যাপারটা কি একটু খুলে বলবে? এই লোক দেখানো লুকোচুরি খেলা আর কতদিন চলবে? কাল রাত থেকে একটা দারুণ রহস্যের গন্ধ পাচ্ছি। তুমি কাল রাতে কি বুঝলে, হঠাৎ কাকে আলো জ্বালাতে বললে, ভরতবাবু কি করলো, এই সব ভাবছি সারা রাত, আর তোমার পাত্তাই পাওয়া যাচ্ছে না। শুধু আমি কেন, বৌঠানও তোমার কাছ থেকে পুরো বিষয়টা শুনবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। শোনো, আর কোনো অজুহাত নয়, এবার বলো তো আসল ঘটনাটা কি? ব্যোমকেশ আমাদের কাণ্ড কারখানা দেখে ওর অতি পরিচিত অট্টহাসিতে ফেটে পড়ল। আমাদের সব উৎকণ্ঠাকে এক লহমায় উড়িয়ে দিয়ে তারপর বলতে শুরু করলো। বাপরে বাপ, তোমরা দুজন দেখছি একটু বেশি উত্তেজিত। খুলে বলি প্রথম থেকে, তার আগে যদি একটু চা পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। আর হ্যাঁ, তোমার এই লুকোচুরি শব্দটা ফিরিয়ে নাও, কারণ আমি যা কিছুই করেছি তা শুধুমাত্র আসল সত্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য, তোমাদের কারোর কৌতূহল বাড়ানোর জন্য নয়। ব্যোমকেশের বলার প্রায় সঙ্গে সঙ্গেই বৌঠান চলে গেল চা করে আনতে। তার দ্রুত পদক্ষেপ বলে দিচ্ছিল যে তিনিও এই রহস্যের সমাধান সূত্রে খুব একটা কম আগ্রহী নন। আমাদের জন্য চা নিমকি নিয়ে এলো, নিজেও 1 কাপ চা নিয়ে বসলো আমাদের সাথেই। আমার প্রথম থেকেই অদ্ভুত লেগেছিল ভরতবাবুর ব্যবহার। একটা এত বড় ব্যাপার ঘটে গেছে আর উনি কাউকে জানাননি। কি না ওনার চাকরি যাবার ভয়। মনে প্রশ্ন জাগলো, শুধুই কি চাকরি চলে যাওয়ার ভয় নাকি অন্য কিছু? যেদিন লাইব্রেরিতে গেলাম সকালের দিকে, সেদিন লাইব্রেরিয়ান শশীবাবুর ঘরে আমি দ্বিতীয়বার গিয়েছিলাম লাইটার ফেলে আসার নাম করে। আমি তখন খেয়াল করি আমরা ওখানে যাওয়ার পূর্বে উনি একটা পুঁথি দেখে দেখে অনুবাদ করছিলেন। উনি কি পাতায় কি কালি দিয়ে সেটা অনুবাদ করছিলেন তাও বুঝতে পারি। পরে নিচে গিয়ে যখন আমি চুরি যাওয়া পুঁথিগুলোর অবিকল কপিগুলো হাতে নিয়ে দেখছিলাম, তখন বুঝতে পারি যে এগুলো সেই কাগজ যেগুলোর ওপর অনুবাদ করছিলেন স্বয়ং শশীবাবু। মনে একটা বিরাট খটকা জন্মালো। তাহলে কি শশীবাবু চোর যে কিনা পুঁথি চুরি করছে? ইতিমধ্যে আবার খবরের কাগজে একটা খবর বের হয় যে বেশ কিছু চোরাই পুঁথি ও অন্যান্য জিনিসপত্র সমেত একটা চোরা চালানকারী দল বীরভূমে ধরা পড়েছে। তখন মনে হয়েছিল এই সবের পেছনে শশীবাবু ওই দলের সাথে যুক্ত নয় তো। বিষয়টা নিশ্চিত করতে আমি সেদিনই সন্ধেবেলা চলে যাই সেই থানায় যেখানে ওই পাচারকারী দলকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। কিন্তু গিয়ে বুঝতে পারি ওদের কাছে যে পুঁথি পাওয়া গেছে সেই পুঁথি আর লাইব্রেরির পুঁথি সম্পূর্ণ আলাদা। প্রমাণ করা গেল না শশীবাবুর যোগসূত্র। এরপর আমি একদিন যাই শশীবাবুর বাড়িতে ছদ্মবেশে। সেখানে তার ভাইপোর সাথে কথা বলতে বলতে জানতে পারি যে পুঁথির কপি করা তার কাকার বহুদিনের অভ্যেস। তিনি পুঁথি নিয়ে আসেন, সেদিকে সুন্দর হস্তাক্ষরের হুবহু আসলের মতো কপি করেন আর তারপর আবার যথাস্থানে রেখে দেন লাইব্রেরিতে। তখন আমার মনে হলো যে তাহলে পুঁথিগুলো এখন চুরি যাচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর পেতে আরো কিছুটা দেরি হলো। এরপর আমি সরাসরি কথা বলি শশীবাবুর সাথে। তাকে কড়া করে বেশ কিছু কথা বলতেই তিনি আমার কাছে একটা স্বীকারোক্তি করলেন। স্বীকারোক্তির কথায় আমি পরে আসছি। ওনার স্বীকারোক্তির ওপর ভিত্তি করেই আমি কালকে রাত্রে আসল চোরকে ধরার ফাঁদ পেতেছিলাম, আর সেই চোর ফাঁদে পা দিয়েছে। ব্যোমকেশের কথা শুনতে শুনতে আমাদের সবার চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। বৌঠানের চায়ের কাপ 1 চুমুক পরেই আটকে গেল। আমি ব্যোমকেশকে থামিয়ে দিয়ে বললাম, মাফ করো কথার মাঝে আটকানোর জন্য। কি সব বলছো তুমি? কিছু তো বুঝতেই পারছি না। মূল বিষয়টাকে আর একটু খুলে বলো না। শশীবাবুর স্বীকারোক্তি আর ভরতবাবুর সঙ্গে তার কি সম্পর্ক?
আর এই সবের জট কোথায় খুলেছে সেটাই তো আসল কথা। তুমিও না সত্যি দেখছো আমাদের উত্তেজনা এবার অজ্ঞান হওয়ার জো, তা সত্ত্বেও তুমি এখনো এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো। আরে এখন শেষের দিকে সাসপেন্স বাড়িও না তো। আসলে বিষয়টা হলো যে আমি যখন প্রথমে এখানে এসেছিলাম সেই ভুতুড়ে কেসটা সলভ করতে, তখন পুলিশের কোনো কর্তাই ভাবতে পারেনি যে আমি এত সহজে বিষয়টা মীমাংসা করব। বিশেষত ভরতবাবু আমার সাফল্যে হিংসা করেন। আমাকে অপদস্থ করতেই তার চুরির এই প্ল্যান। সত্যিকারের চুরি নয়, বরং সাজানো চুরি। ভরতবাবু ভেবেছিলেন যে এই কেসটার সমাধান আমাকে দিয়ে না করাতে পারলে উনি সফল হবেন, আর তার দীর্ঘদিনের অপমানের প্রতিশোধ নিতে পারবেন, আর আমি শেষ পর্যন্ত বোকা প্রমাণিত হব। উনি জানতেন লাইব্রেরিয়ান শশীবাবু এভাবে পুঁথি কপি করে রাখেন, তাই আমাকে নানান অজুহাতে একটা কেস নিতে তিনি বাধ্য করেন। আমি এই কেসটা হাতে নেওয়ার পর উনি শশীবাবুকে সঙ্গে নিয়ে, বা বলা বাহুল্য শশীবাবুকে ভয় দেখিয়ে পুঁথিগুলো পাল্টে দিতে বলেন। আর এ খবরও নিয়ে এসেছিল যে গত সপ্তাহ থেকেই ভরতবাবুর আনাগোনা লাইব্রেরিতে কিছুটা বেড়েছে। কিন্তু সেই হিসেবে দেখতে গেলে তো কাল সকালেও শশীবাবু পুঁথিটা সরিয়ে ফেলতে পারতেন। যদি ভরতবাবু কেবল সাজানো চুরির নাটক করতে চান, তবে তারা তো ঝুঁকি নেওয়ার কি দরকার ছিল? শশীবাবুকে দিয়েই কাজটা করিয়ে নিতে পারতেন। না, সেটা হতো না, কারণ আমি আগে শশীবাবুকে বলে দিয়েছিলাম যাতে উনি ভরতবাবুকে বিষয়টা এইভাবে বলেন যে নির্দিষ্ট রাতে ভরতবাবুকেই সরাতে হবে, না হলে আমরা ভুল সন্দেহ করব। আর আমার কাছে এই প্ল্যানটা কাজ করে গিয়েছিল। আসলে আমি ভরতবাবুকে বিশ্বাস করিয়ে দিয়েছিলাম যে আমি শশীবাবুকে সন্দেহ করছি, আর ভরতবাবু ভেবেছিলেন আমাদের উপস্থিতি সত্ত্বেও তিনি সন্তর্পণে পুঁথি বদল করে দিতে পারবেন, আর পরদিন সকালে সেটা ধরা পড়বে, আর আমরা তার সামনে অপদস্থ হব। এতে করেই তার হিংসা চরিতার্থ হবে। কিন্তু আমি যে বিষয়টা ধরতে পেরেছি, উনি তার আভাস বিন্দু মাত্র পাননি। সেদিন সকালেই আমি ভরতবাবুকে বলেছিলাম যে উনি যেন শশীবাবুকে বলে দেন রাতে যারা পাহারা দিতে আসবে তারা যেন না থাকে। কিন্তু অন্যদিকে শশীবাবুকে আমার বলে রাখা ছিল যে আমি বিকেলে ওনার সঙ্গে দেখা করতে যাব, আর সেখানে গিয়েই আমি রাতের পাহারাদার রবিকে বলি যে লুকিয়ে লাইব্রেরির ভেতর অপেক্ষা করতে। এর বদলে আমি তাকে কিছু অর্থ দেব। তুমি কি করে বুঝলে যে ভরতবাবু ঠিক সেই মুহূর্তেই পুঁথিটা চুরি করছেন? আর রবির আলো জ্বালানোর সময়টা তুমি কিভাবে ঠিক করলে? তুমি মনে হয় খেয়াল করনি। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যেখান থেকে তোমায় আর ভরতবাবুকে আমি দুজনকেই খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। একটা সময় আমি লক্ষ্য করি যে ভরতবাবু নিজের জুতো খুলে রাখছেন অত্যন্ত সন্তর্পণে। একটা মানুষ যিনি কিনা পুলিশ কর্তা, তিনি কেন এমন গোপনীয়তা বজায় রাখবেন? এই কাজটা তখনই করতে হয় যখন কেউ এমন কাজ করতে যাচ্ছে যা স্বাভাবিক নয়, যা অপরাধের শামিল। ওই জুতো খোলার দৃশ্যই আমার কাছে হয়ে ওঠে সংকেত। আমি ঠিক তখনই পেঁচিয়ে উঠি, আর আমার কথা মতো রবি আলো জ্বালিয়ে দেয়, আর ধরা পড়েন ভরতবাবু। এই কাণ্ডের জন্য তো ওনার বড়সড় শাস্তি হওয়া উচিত। উনি শুধুমাত্র তোমাকে অপদস্থ করার জন্য এত বড় একটা পরিকল্পনা করেছিলেন। দণ্ডনীয় অপরাধেটা এই ধরনের মানসিকতা সমাজের জন্য ভীষণ ক্ষতিকর। একজন পুলিশ কর্মকর্তা যদি এমন ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে সরকারি সম্পদ নিয়ে ছিনিমিনি খেলে, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? আত্ম অহংকার এমনই একটা জিনিস যা ভালো মানুষকেও নানান অদ্ভুত কাজ করতে বাধ্য করে। এটাও সেরকম একটা ব্যাপার। তবে আজ সকালে আমি দেখলাম ভরতবাবু লজ্জায় মাটিতে মিশে গেছে একেবারে। তিনি নিজের মুখেই আমার কাছে সবটা স্বীকার করেছেন। আমি জানতাম এমনটা হতে পারে, আর ঠিক সেই জন্যই আমি তোমাকে নিয়ে যাইনি। যা হয়েছে তাতে তার যথেষ্ট শাস্তি হয়েছে অজিত। একটা মানুষের আত্মসম্মান ধুলোয় মিশে যাওয়ার চেয়ে আর বড় শাস্তি কি বা হতে পারে? এই ঘটনার পর তিনি হয়তো নিজেই তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন। আমি তাই আর বিষয়টা বাড়াতে চাই না। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শুধু একটা রিপোর্ট দিয়ে দেব। তোমার সামনে উনি আরো বিব্রত বোধ করতেন। আর এটাই ছিল মূল ঘটনা। আমরা কেবলই একটা ভুয়ো কেসের পেছনে ছুটাছুটি করে মরলাম। ব্যোমকেশের এই কথাগুলো শুনে আমার মনটা শান্ত হয়ে গেল। সত্যতা যেন সমস্ত জটিলতা দিয়ে চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। ভরতবাবুর উপর রাগ নয়, বরং এক ধরনের করুণাই হলো।
মানুষ তার হিংসার বশে কত তুচ্ছ কারণে কত বড় ভুল করে ফেলে। আমাদের কাজ শেষ হয়েছে, এবার ফেরার পালা। শান্তিনিকেতনের গ্রাম বাংলার প্রকৃতিকে বিদায় জানিয়ে আবার কংক্রিটের শহরে ফেরার পালা। তবে ফেরার পথেও এই রহস্যের রেশটুকু থেকে যাবে আমাদের মনে। ব্যোমকেশের আপাত সরল কিন্তু গভীর চিন্তাধারা আর তার ফলস্বরূপ এই অদ্ভুত ঘটনার মোড় হয়তো বহু বছর পরেও আমাদের আলোচনার বিষয় হয়ে থাকবে। সত্যসন্ধানীর জীবন এমনই, যেখানে প্রতিটি মুহূর্তেই রহস্যের নতুন বীজ বোনা হয়।